হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলা ইসরাফিল একটু লাইভে আসছি আপনাদের সাথে কথা বলতে। আম, আমি ঠিক বুঝতে পারছি না আমাকে দেখা যাচ্ছে কিনা। আমাকে একটু হ্যালো বললে ভালো হয়। আমি বেশিক্ষণ কথা বলবো না, আমি চলে যাব। আমাকে কি দেখা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে। সমাজের মধ্যে অনেক বেশি অবক্ষয় নেমে এসেছে। আমরা প্রতিবাদের নামে অসভ্যতার মধ্যে লিপ্ত হচ্ছি। আমরা প্রতিবাদের কথা বলে, এই যে গণমাধ্যমের কিছু ইউটিউবার সাংবাদিকরা আছেন, ফোন নিয়ে থাকেন, এনারা হচ্ছে চট করেই তো হচ্ছে একটা নিউজ, মানে একটা ক্লিপস নিলাম, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিলাম, কিছু ভিউ হলো, কজন মানুষ চিনলো, কিছু কমেন্ট আসলো, কিছু পরিচিতি আসলো। এটা অনেকে এনজয় করে। তো আমি দেখলাম যে কিছু মানুষ অনর্থক ফেসবুকে কথা বলে বা অনর্থক গণমাধ্যমে কথা বলে, যে কথাগুলো মিনিংলেস। মানে প্রতিবাদের নাম করে একটা অসভ্যতার প্রচলন শুরু হয়েছে। যাকে যেটুকু সম্মান দেওয়া উচিত সেইটুকু সম্মান দিয়ে কথা বলা উচিত। আমি এটা সার্বাঙ্গিকভাবে সবার জন্য এই কথাটা বলছি। সেটা হচ্ছে, আমি কয়েকদিন ধরে গণমাধ্যমে দেখছিলাম সুরভি মেয়েটার 18 বছর হয় না যখন ওকে কারাগারে নিয়ে গেল ওর জন্য একটা অ্যালিগেশনস দিয়ে। তখন ওর যে বার্থ সার্টিফিকেট, তখন দেখেছিলাম যে ওর 18 বছর হয়নি, মানে সে এখনো কিশোরী। কিন্তু সে যেভাবে কথা বলছে রাষ্ট্রপতিকে নিয়ে, জায়মা রহমানকে নিয়ে, প্রধানমন্ত্রীকে নিয়ে, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলছে এভাবে, মানে এই বয়সটা হচ্ছে, তোমার যে বয়সটা সেটা হচ্ছে লেখাপড়ার বয়স, বাসায় বসে লেখাপড়া করার বয়স, স্কুলে যাওয়ার বয়স, স্কুলে না গেলে কলেজে যাওয়ার বয়স। আমি সুরভির পিতামাতার দৃষ্টি আকর্ষণ করব। প্রতিদিনই সুরভিকে রাজপথে দেখা যায়, বিভিন্ন গণমাধ্যমে দেখা যায়, বিভিন্ন ভাই ব্রাদারের সাথে দেখা যায়। এই যে ভাই ব্রাদারগুলো তোমাকে ব্যবহার করছে, এটা কি তুমি বুঝতে পারছো না? তোমাকে দিয়ে চারটা কথা বলিয়ে তাদের কাজ সাধন করার চেষ্টা করছে, এবং তুমি দিনে দিনে বেয়াদব হয়ে উঠছো। তুমি যদি কাউকে সম্মান দাও, তার রিটার্নে তুমি সম্মান পাবে। এই কথাগুলো তোমার পিতামাতার, তোমার বড় বোন, ভাই বোন যারা আছে, ফ্যামিলি মেম্বারদের বলা উচিত, যেটা আমি বলছি, বলার চেষ্টা করছি। সো এভাবে কথা বলা উচিত না। প্রতিবাদ জানাবে সে যেই হোক না কেন, রাষ্ট্রের প্রধান হোক, উপপ্রধান হোক, মন্ত্রী হোক, যেই হোক না কেন, অবশ্যই তুমি প্রতিবাদ জানাবে। আমরা প্রতিবাদ জানাবো। শিশু হতে পারে, অ্যাডাল্ট হতে পারে, প্রাপ্তবয়স্ক হতে পারে, যেই হতে পারে, আমরা প্রতিবাদ জানাবো। কিন্তু আমাদের প্রতিবাদের ভাষাটা যাতে বেয়াদবি না হয়ে যায়, অসভ্যতা না হয়ে যায়, আমাদেরকে জানি উল্টা প্রশ্ন করতে না পারে, এই দিকটা খেয়াল রাখতে হবে। এবার আসি এমির বিষয়টা। এটা নিয়ে আমি অনেকগুলি ভিডিওতে কথা বলেছি, লিখছি, আমার বন্ধুরা লিখছে, উদ্বুদ্ধ করছি মানুষের সাথে। আমি এককভাবে কথা বলার চেষ্টা করছি, সম্মিলিতভাবে কথা বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, ইমি 7 মার্চের ভাষণ বাজিয়েছে। সে শুধুমাত্র, আপনি দেখেন একটা সমাজের মধ্যে যখন ইতিহাসকে বিকৃতি করা হয়, যে তাবাসসুম যখন টকশোর মধ্যে বলল যে 7 মার্চের ভাষণকে সে যেই টার্ম দিল, তো ইতিহাসকে যে সময়টা হচ্ছে মানুষ বিকৃতি করছে, আর যেই মানুষগুলো হচ্ছে ইতিহাসটা সঠিকভাবে জানে, সেটা সেটা তাদের রাষ্ট্রীয় দায়বদ্ধতা হয়ে যায়, দায়িত্ব হয়ে যায় যে সঠিক ইতিহাসটা মানুষকে জানানো। বিকজ আমাদের সামনে যে প্রজন্ম, এর পরে যে প্রজন্ম আসবে, তারা নয়তো কি জানবে? একে তো হচ্ছে মূল ইতিহাসটাকে বিকৃতি করা হচ্ছে, এবং আমরা যারা হচ্ছে ইতিহাসটা সঠিকটা জানি, আমরাও যদি চুপ করে থাকি, তাহলে আমাদের যে প্রজন্মরা আসবে বা আসতেছে বা আছে, তাদের সাথে আমাদের বেইমানি করা হবে। তো সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব হয়ে যায় সঠিক ইতিহাসটা মানুষকে জানানো। সেই জায়গা থেকে ইমি যে কাজটা করেছে, যে 7 মার্চের ভাষণ তিনি বাজিয়ে শুনিয়েছে, এবং ওদিকে মোসাদ্দেক যে ছেলেটা, সে বলেছে সবার হাতে তো ফোন ছিল, ফোন থেকে শুনতে পারতেন। হ্যাঁ, ফোন থেকে যার ইচ্ছে, যার মনে করেন যে আমি শুনতে চাই ভাষণটা কি হয়েছিল, এই ভিতরে যে ইচ্ছাবোধটা যার মধ্যে কাজ করে, সে হয়তো ফোন বাজিয়ে বা ইউটিউব ঘেটে 7 মার্চের ভাষণটা শুনবে। কিন্তু আমাদের কথা হচ্ছে, যারা শুনতে চায় না, যারা জানে না, যারা এই 7 মার্চের ভাষণ সম্পর্কে অবগত নয়, তাদেরকে জানাতে চাই, তাদেরকে বলতে চাই যে অ্যাকচুয়ালি 7 মার্চে ঘটনাটা কি ঘটেছিল। তো সঠিক ইতিহাসটা, এটা কোনো দলের হয়ে না,
এটা একটা বাংলাদেশের রাষ্ট্রীয় নাগরিক হয়ে, একটা সচেতন মানুষ হয়ে, একটা দেশপ্রেমী হয়ে এটা দায়িত্ব হয়ে যায় যে আমি সঠিক ইতিহাসটা মানুষকে জানান দিই। সেই জায়গা থেকে 7ই মার্চের ভাষণ ইমি মাইকে করে বাজাচ্ছিল। এটা কোনো অপরাধ হতে পারে না। সেই অপরাধে মানে ইমি কিন্তু ভিকটিম। ইমির সাথে যে দুজন ছেলে ছিল তারা কিন্তু মার খেয়েছে। ইমি হচ্ছে এম্বারেসিং একটা সিচুয়েশনে পড়েছে, তার সাথে ধস্তাধস্তি হয়েছে, তার মাইক কেড়ে নিয়েছে, তার রিক্সার ব্যাটারি খুলে নিয়েছে, এবং আপনারা দেখেছেন যে কিভাবে তাকে মফ করে থানাতে নিয়ে গেল, সারা রাত রাখলো, সকালবেলা তাকে কোর্টে নিয়ে গেল, তাকে রাষ্ট্রবিরোধী মামলা দিল, তারপরে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হলো। মেয়েটি কিন্তু অসুস্থ ফিজিক্যালি, তো এবং সে নতুন বিয়ে করেছে। একটি মেয়ের জীবনে যখন মেয়েটি নতুন বিয়ে করে, আমাদের সামাজিক প্রেক্ষাপট একটু চিন্তা করেন, তার পারিবারিক অবস্থা কি যায়, তার মনের উপর দিয়ে কি বয়ে যায়, তার স্বামীটির উপরে কি প্রভাব পড়ে, তার শ্বশুর বাড়ির উপরে কি প্রভাব পড়ে। এমনিতেই হচ্ছে মেয়েদের চুন থেকে পান খসলে হচ্ছে শ্বশুর বাড়ির লোকেরা খোঁটা দিয়ে থাকে, বিয়ে ভেঙে যায়, সংসারের মধ্যে অশান্তি বাড়ে। এই যে আমরা যে ডোমেস্টিক অনেক কিছু শিকার হই, তো সেই ক্ষেত্রে একটি মেয়ে যখন কারাগারে চলে যায় এই ঈদের মধ্যে, তার মধ্যে যেই দিনটা গেছে দেখেন, সেই দিন ছিল উইমেন্স ডে। এই এমন একটা স্পেশাল দিন, রোজার মাস, 2 দিন পরে ঈদ, এই সময়টা মেয়েটাকে কারাগারে থাকতে হলো। তাহলে ওর শ্বশুর বাড়ির ভেতর থেকে ওকে কি ধরনের নির্যাতন বা কি ধরনের কথার মধ্যে দিয়ে যেতে হবে, ওর বন্ধুরা যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তার ওর পিতামাতা যারা আছে, এদের দ্বারা ও কিভাবে মানে কিভাবে ওর জীবনটা আসলে যাবে, এই জিনিসটা কেউ চিন্তা করলেন না। এটা আপনারা মনে করলেন যে দেশদ্রোহী কোনো একটা কাজ করে ফেলেছে, ওকে কারাগারে নেওয়া হলো। তো এটাও যেমন আমাদের সমাজের একটা অবক্ষয়ের একটা বিষয়, এটাও একটা প্রতীকী হিসাবে ধরতে হবে। আবার একই সাথে যারা হচ্ছে এই কাজটি করেছে, যারা এই অন্যায়টি করেছে, এটা একটা স্পেসিফিক ক্রাইম বলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন। যদিও আমি বিষয়টা ক্লিয়ার না, এটা না বলি, কিন্তু এটা এই 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 নোংরামিটা যারা করেছে, ডিজাস্টারটা যারা করেছে, তাদেরকে কিন্তু কিছু বলা হলো না, তাদের নামে একটা মামলা করা হলো না, কেউ মামলা করলো না। যে এই যে মোসাদ্দেক এবং জাবের এবং তার গংরা, তারা যে এই সিচুয়েশনটা একটা নারীর সাথে করলো, এটার জন্য তাদের এগেনস্টে কেউ কোনো মামলা করলো না। তাদের এগেনস্টে মামলা করা উচিত ছিল, তাদের এগেনস্টে পুলিশের একটা স্টেপ নেওয়া উচিত ছিল, কিন্তু সেই বিষয়ে কেউ কিছু বললো না। তো আমি তাদের এটা বলতে চাই যে আমরা শুধু রাষ্ট্রীয়ভাবে প্রতারণার শিকার হচ্ছি, বা রাষ্ট্রীয়ভাবে যে আমরা পিছিয়ে যাচ্ছি, বা রাষ্ট্র আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করছে, বা রাষ্ট্র বুঝতেছে না যে অ্যাকচুয়ালি আমাদের অধিকার কি কি। তো সেটা শুধুমাত্র রাষ্ট্র না, আমাদের সমাজ এতটাই নিচে নেমে গেছে, এতটাই কলুষিত হয়ে গেছে, এতটাই অন্ধ হয়ে গেছে, যে কোনো কারণে, হয়তো অনেক ফ্রাস্ট্রেটেড, অর্থনৈতিক ঝামেলা, বাজারের সমস্ত কিছুর এক্সপেন্সিভ, বেকারত্ব, অনেক কিছু থাকতে পারে। তার মধ্যে আবার ধর্ষণ, শিশু নির্যাতন, নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, সমস্ত কিছু বেড়ে গেছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে গেছে। এই সমস্ত কিছু মিলিয়ে সমাজটাও কিন্তু ভালো নেই। এই সমাজের ভালো না থাকার ভালো না থাকার কারণেই হচ্ছে আজকে এই যে কিছু কিছু মানুষ যারা হচ্ছে সমাজের জন্য এগিয়ে আসতে চাই, আমরা বিপদে পড়ে যাই। তো আমার কাছে মনে হয় যে আপনারা অবশ্যই সমালোচনা করবেন, অবশ্যই প্রতিবাদ করবেন, কিন্তু প্রতিবাদের ভাষাটাও জানি মধুর হয়, প্রতিবাদের ভাষাটাও জানি শিক্ষণীয় হয়, প্রতিবাদের ভাষা থেকে জানি মানুষ কিছু শিখতে পারে। এমন কিছু করা উচিত না যেটা প্রতিবাদ করতে যেয়ে যেতে আমরা একটা অন্যায় করে ফেলি না, যেটা করছি। এটা একটু খেয়াল রাখতে হবে। একটা মানুষকে আপনি গালি দিবেন, একটা মানুষকে আপনি 4টা বাজে কথা বলবেন, আপনাকে সেই মানুষটার সম্পর্কে আগে জানতে হবে। আপনি যদি প্রপারলি একটা মানুষকে জানেন, আপনার গালি দিতেও আনন্দ পাবেন যে আমি জেনে গালি দিচ্ছি। নিজের ভেতরে একটা আত্মতৃপ্তি আসবে যে আচ্ছা, আমি তোর সম্পর্কে জানি, সে এটা খারাপ, সেই কাজটা করেছে। তখন আপনি যে বকাটা দিচ্ছেন বা তাকে নিয়ে সমালোচনাটা করছেন, পারফেক্টলি করতে পারবেন। আপনি জানেনই না, চিনলেন না, বুঝলেনই না, কিচ্ছু জানেন না, জাস্ট উনি বলেছে, আপনি শুনেছেন, সেই জায়গা থেকে আপনি 4টি বাজে কথা বললেন, উইচ ইজ ভেরি ডিসকাস্টিং। সো এই বিষয়গুলো একটু সবার মাথায় রাখতে হবে। দেখেন, আমি জ্ঞান দিতে আসিনি, আমি জ্ঞানী মানুষ না, আমি আপনাদের মতোই একজন মানুষ, কিন্তু আমি কনসিয়াস, আমি চিন্তা করি যে আমাকে দেখেন প্রতিদিন মানুষ যে নোংরা কথাগুলো বলে, আমি অবশ্য এগুলি খেয়াল করি না, কিন্তু এই নোংরা কথার প্রতিবাদে আমি কিন্তু কোনো কথা বলি না, কারণ আমার কাছে মনে হয় এগুলো আমার মানে দরকার নাই, এগুলো আমার জন্য কালক্ষেপণ, আমার সময় নষ্ট। সো এই মানুষগুলোকে আমি কখনো ঠিক করতে পারবো না, বা আপনারাও ঠিক করতে পারবেন না। এরা
এই 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 জিনিসটা আমাদের সমাজে থাকবে, এটা একটা ভাইরাস, এটা আমাদের সমাজে থাকবে। এটাকে উপেক্ষা করে, এটাকে পেরিয়ে তারপরে আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। তো আমাদের সমাজের মধ্যে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। সেটা পুলিশ পারবে না, সেটা সরকার পারবে না, সেটা প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে করতে হবে। আপনাকে করতে হবে, আমাকে করতে হবে, আমাদেরকে করতে হবে। তাহলে পুলিশ আমাদেরকে হেল্প করতে, মানে আইনি যে জটিলতাগুলো আছে সেগুলি সমাধানের ক্ষেত্রে পুলিশও আমাদের সাথে তখন মানে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। কিন্তু এককভাবে আমি শুধু নোংরামি করে যাব, অমুক একজন নোংরামি করে যাবে এবং পুলিশের কাছে যে কমপ্লেন করব বা সরকারের কাছে দাবি জানাবো, সেটা হতে পারে না। আপনিও সচেতন থাকুন, আপনিও দুইটা ভালো কথা বলার প্র্যাকটিস করুন। আমিও বলি, দেখবেন যে আস্তে আস্তে ওই খারাপের জায়গাটা বিলীন হয়ে যাবে। তো আমি সুরভিকে বলবো যে তুমি তোমার পিতামাতার সাথে কথা বলো, বাসায় কথা বলো। দেখো, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পারিবারিক শিক্ষাটা ভীষণ জরুরি। একটা মানুষের স্তম্ভ তৈরি হয় হচ্ছে পারিবারিক শিক্ষা দ্বারা, যেটা তোমার মধ্যে কমতি আছে, এটা আমি বুঝতে পারলাম। তো তোমার আর একটা জিনিস তোমাকে পেয়েছে, সেটা হচ্ছে ফ্রেম পাওয়া। এই যে গণমাধ্যম, আমি গণমাধ্যমকে বলবো যে আপনারা সমাজ এবং দেশের জন্য অনেক বড় অবদান রাখেন। আপনাদের জন্যই হচ্ছে অনেক কিছু, মানে সমস্ত কিছুই, অনেক কিছু না, সমস্ত কিছুই উঠে আসে। আমি আপনাদেরকে বলবো ওই সমস্ত জিনিস উঠিয়ে আনেন যে সমস্ত জিনিসগুলো প্রয়োজনীয়। অপ্রয়োজনীয়গুলো সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, এগুলোতে আনার প্রয়োজন নাই। কে ডাল দিয়ে ভাত খেলো সেটা প্রয়োজন নয়, কে মাংস দিয়ে ভাত খেলো সেটা প্রয়োজন না। মানে কথার কথা বলছি, যেটা প্রয়োজন, যেটা দ্বারা মানুষ কিছু শিখবে, যেটা দ্বারা সমাজের উন্নতি হবে, যেটা দ্বারা রাষ্ট্রের লাভ আছে, সেই বিষয়গুলো তুলে ধরেন। কার হেয়ার কালার ব্রাউন, কার হেয়ার কালার গ্রিন, এটা কোনো নিউজ হতে পারে না। এই নিউজগুলো থেকেও গণমাধ্যমকে বিরত থাকতে হবে। আর এগুলি ডোন্ট টেক আদারওয়াইজ, আমি নীতি কথা বলছি না। আমি একটু বিরক্ত বা ডিস্টার্ব হয়ে গেছি, কারণ এই সমাজেই তো আমার বাচ্চারা বেড়ে উঠছে। আমি আমার বাচ্চাদেরকে দিয়ে অন্য বাচ্চাদের কথা চিন্তা করি। আপনার বাচ্চার যদি একটি স্বাভাবিক পরিবেশ চান, আপনার সমাজকে স্বাস্থ্যবান সমাজ হইতে হবে। যে সমাজটা আমাদের দেশে এই মুহূর্তে নাই, সেটা আমাদেরকে তৈরি করতে হবে। আমি একই কথা বলছি, এই মোসাদ্দেক, এই জাবের, ঝুমার কথা নাই বললাম। আচ্ছা, ঝুমা যদি কোনো অন্যায় করে, আমি ঝুমাকে নিয়ে একটু পজিটিভ কথা বলি। ঝুমা মেয়েটা ভীষণ সুইট একটা মেয়ে, খুবই আমার মিষ্টি একটা চেহারার মেয়ে, আমার খুব ভালো লাগে, ওর হাসিটা খুব সুন্দর। ঝুমা যদি কোনো অপরাধ করে বা ঝুমা যদি সত্যি সত্যি হাদি হত্যার সাথে মানে জড়িত থাকে, তাহলে এটার কাজ হচ্ছে ইনভেস্টিগেশন অফিসারের। ইনভেস্টিগেশন অফিসার, যে তদন্ত অফিসার, তিনি হচ্ছেন, আমি দেখেন কথা খেয়ে হারিয়ে ফেলছি, তার দায়িত্ব হচ্ছে ফাইন্ড আউট করা হু ইজ দ্য ক্রিমিনাল, রাইট? তো ঝুমা যদি ক্রিমিনাল হয়, এটা ইনভেস্টিগেশন অফিসারের উপরে ছেড়ে দেন, যে সে এটা ফাইনাল করুক যে হ্যাঁ, হাদি হত্যার সাথে ঝুমা জড়িত বা অমুক জড়িত বা তমুক জড়িত। এমনিতেই হচ্ছে ঝুমাকে নিয়ে যে বুলিংটা হচ্ছে, বা যদি সত্যিও হয়, এটা সোশ্যাল মিডিয়ায় এত বলার কিছু নাই। আপনারা আবার ভাববেন আমি ঝুমা দ্বারা বায়াসড হয়েছে কিনা। না, আমি ঝুমা দ্বারা বায়াসড হয়নি। আমার কাছে মনে হয়েছে যে ওকে আমরা বেশি ফ্রেম দিয়ে ফেলতেছি, ওর কথা যত বলবো ওকে তত বেশি ফ্রেম দেয়া হবে। সো অনর্থক মানুষকে আমরা ফ্রেম না দিই। যে মানুষটা সমাজের জন্য ইম্পর্ট্যান্ট, যে মানুষটাকে আমাদের প্রয়োজন আছে, যে মানুষটার কথার আমাদের প্রয়োজন আছে, যে মানুষটার উপস্থিতি আমাদের প্রয়োজন আছে, আমরা সেই মানুষটাকে ফ্রেম দিই। আমি কয়েকটা কমেন্ট পড়ে চলে যাব, লাইভটা অনেক বেশি করবো না। আমি এমনিতেই আপনাদের সাথে সারাক্ষণ কানেক্টেড থাকি। আপনারা জানেন যে আমি ফেসবুকে ভিডিও দিয়ে, টেক্সট করে, লিখে সবসময় আমি কানেক্টেড থাকি। সো আজকে একক লাইভ করানোর কারণ হচ্ছে, আরেকটা বিষয় আমি দেখলাম, একটা বিদেশি মেয়ে, সে মেয়েটাও সুইট। আমি জানি না মেয়েটার ঘটনাটা কি, দেখলাম একটা পথচারের উপরে চড়াও হয়ে ওই লোকটাকে মারছে। সরি সো এই বিষয়টা সম্পর্কে আমি অনেক বেশি বিহাইন্ড দ্য ক্যামেরা জানি না। ক্যামেরার সামনে যা ঘটেছে সেটাই আমি দেখেছি। ক্যামেরার সামনে যেটা ঘটেছে সেটা অন্যায় হয়েছে, মেয়েটা ভালো কাজ করেনি। বিহাইন্ড দ্য ক্যামেরায় কি আছে জানি না, প্রপার ঘটনাটা না জেনে মন্তব্য করা একেবারেই ঠিক না। আমি আমি বলবো যে আসল ঘটনাটা কি সেটা জেনে আপনারা মন্তব্য করবেন। সে একজন ফরেনার। আমি চাই না আমাদের দেশের মান সম্মান ক্ষুণ্ণ হোক। মেয়েটা যদি ভুল করে থাকে, আইনের আশ্রয় নিন। মেয়েটা যদি ভুল না করে থাকে, তাহলে তাকে নিয়ে এত ট্রোল করেন না।
এটা ইন্টারন্যাশনালি মানুষ, আন্তর্জাতিকভাবে মানুষ আমাদেরকে দেখে, সেখানে আমাদের দেশের সম্মানটা এমনিতে নাই, কিন্তু বিদেশে আমাদের সম্মান কিন্তু নাই। এটা ধরে রাখতে হবে আমাদেরকে, এটা এটা আমাদেরকে অবশ্যই ধরে রাখতে হবে। আর সর্বশেষ কথা হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলামকে অনেকে আমাকে প্রশ্ন করে, আপনি জামাত ইসলামকে কেন পছন্দ করেন না? জামাত ইসলামকে পছন্দ না করার পেছনে আমার অসংখ্য কারণ আছে। একটা কারণ বলে আজকের মতো শেষ করবো, সেটা হচ্ছে তারা হচ্ছে 1971 সালে রাজাকারের ভূমিকায় ছিল। তারা আল বদর আল শামস নামের সংগঠন তৈরি করেছিল, যে সংগঠনটা আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে, সাংবাদিক, লেখক, যারা হচ্ছে তখন মানে ইম্পর্টেন্ট ব্যক্তি ছিল, ধরেন বাংলাদেশের 10 জন হচ্ছে বুদ্ধিজীবী ছিল, কথার কথায় সেই 10 জন বুদ্ধিজীবীর রক্ত লেগে আছে এই জামাতদের হাতে। তো এই 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 এদেরকে যদি আমি ক্ষমা করে দিই বা এদেরকে যদি আমি অ্যাকসেপ্ট করি, এটা আমার রক্তের সাথে বেইমানি করা হবে। আমার দাদার লাশ আমরা আজ পর্যন্ত পাই নাই। সো আমার আমার দাদা যে দেশের জন্য যে কন্ট্রিবিউশন রেখেছে, আমার দাদি যে কন্ট্রিবিউশন রেখেছে, সেই রক্তের সাথে বেইমানি করা হবে। এটা একটা একটা কারণ জাস্ট বললাম, যে জামাতকে অপছন্দ করার কারণ হচ্ছে এটা, এবং জামাতকে বয়কট করার পেছনেও কারণ হচ্ছে এটা, এবং জামাতকে অ্যাকসেপ্ট না করার পেছনেও কারণ হচ্ছে এটা। এবং আমি আপনাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব, বলছি, অনুরোধ করব, বলবো, বলেই যাব, আখেরাত পর্যন্ত বলে যাব, মানে আমি যতদিন বেঁচে থাকবো, যে জামাতকে আপনারা বয়কট করুন, জামাতের নিবন্ধন বাতিলের জন্য এগিয়ে আসুন, এবং জামাত যাতে বাংলাদেশে আর কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই জন্য সবাই একত্রিত হন। ওকে, আমি এবার কয়েকটা কমেন্টস পড়ি। সেটা হচ্ছে, রোজার দিনে একটা অবস্থা, রাফি আহমেদ, আমাদের ওসমান হাদির ছবি দেয়া, তার মানে এটা হচ্ছে একটা ফেক আইডি। আমি তারপরে লেখাটা পড়ছি। রোজার দিন কি একটা অবস্থা, ফেসবুকে একটু পর্দা করে আসেন, ফেসবুকে আসলে আপনার ভিডিও কিভাবে আসে বুঝি না, রোজা মনে হয় একটাও আমার হচ্ছে না। আপনার এই উত্তর দেওয়ার জন্য আমি আসলে ক্যাপাবল না, এটার জন্য নাদিয়া ইসলাম পারফেক্ট। নাদিয়া ইসলাম হয়তো আপনার উত্তর দিবে, এই ধরনের কথার উত্তর আমি দিব না, ডিসকাস্টিং। আচ্ছা, জরুরি কোনো কথা থাকলে আমি এটার উত্তর দিতে চাচ্ছিলাম, বাট জরুরি কোনো কথা নাই। বঙ্গবন্ধু বাংলার বৈষম্যের ঠাঁই নাই স্লোগান দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, এই ব্যাপারে কিছু বলুন তো শুনি প্রিয় আপু। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, হ্যাঁ, এটা বঙ্গবন্ধুর বাংলা, এটা নিশ্চয়ই গোলাম আজমের বাংলা না, এটা শেখ মুজিবুরের বাংলা, তখন যারা রেখেছিল তাদের বাংলা, যারা বাংলাদেশের জন্য লড়াই করেছে, যারা বাংলাদেশ প্রতিষ্ঠার সময় ছিল, প্রতিষ্ঠার লক্ষ্যে ছিল, যাদের কারণে বাংলাদেশটা প্রতিষ্ঠিত হয়েছে, না তো আমরা পাকিস্তানি থাকতাম, তাদেরই বাংলাদেশ, এটা গোলাম আজমের বাংলাদেশ না। আহমেদ গাইস, উনি লিখেছেন, অসভ্যতা যখন হাততালি দেয় তখন বুঝতে হবে সমাজ কতটা পচে গেছে। এসব জঘন্য আচরণে যারা সমর্থক বা হাততালি দিচ্ছে তারাও সমপরিমাণে অপরাধী ও অসভ্য। সার্টিফিকেট থাকলে যেমন মানুষ হওয়া যায় না, ঠিক তেমনি অসভ্যের পক্ষ নেয়া এই তথাকথিত শিক্ষিত বা আসলে শিক্ষিত হওয়ার ন্যূনতম যোগ্যতা রাখে না। কুশিক্ষার অন্ধত্ব যখন মগজের বাসা বাঁধে, তখন মানুষের চেহারা আড়ালে লুকিয়ে থাকা আদিম অসভ্য সত্যটাই বেরিয়ে আসে। এদের বর্জন করাই এখন সময়ের দাবি। খুব সুন্দর কথা বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ মিস্টার আহমেদ। হ্যাঁ, আমি আপনার মতো এত গুছিয়ে বলছিলাম না, বাট আমি এরকম কিছুই বলার চেষ্টা করছিলাম। ডক্টর দেলোয়ার হোসেন মিয়া, উনি লিখেছেন, আপনার বিশ্লেষণের মূল কথা আমাদের সবাইকে আত্মশুদ্ধি, আত্মসমালোচনা করা উচিত এবং গঠনমূলক সমালোচনা করা উচিত, সেটা অবশ্যই ভদ্র ভাষায় বলা উচিত। ইয়াস, থ্যাংক ইউ, আই এন্ডেড। আমি এমন কিছুই বলতে চাচ্ছিলাম, থ্যাংক ইউ আপনাকে। নাহিদ ইসলাম লিখেছেন, সব বাদ দেন, আওয়ামী লীগের নেত্রী গ্রেফতার হয়েছে। আওয়ামী লীগের অনেক নেত্রী, কোন নেত্রী গ্রেফতার হয়েছে আর গ্রেফতার হলো আমার কি। তারিকুল ইসলাম লিখেছে, কথা বলতে পারে না, লাইভে আসছে কেন? আসলেই তো কথা বলতে পারি না, আপনি কথা শুনেন না।
মোনালিসা খান লিখেছে, ঝুমা একটা বেয়াদব মেয়ে, সারা বাংলাদেশের মানুষ জানে। ওকে। আরিফ বিল্লাহ লিখেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যদি পারিবারিক শিক্ষা না থাকে তাহলে মানুষকে শিক্ষিত বলা যায় না। এক্স্যাক্টলি, ঠিক বলেছেন। মোনালিসা খান আরেকবার লিখেছেন, নাসিরুদ্দিনের আচার আচরণ সম্পর্কে কিছু বলেন আপা, ওনাকে দেখলে বস্তির পোলা মনে হয়। এটা ব্যক্তিগত আক্রমণ করেন না। তিনি যদি বস্তির হন সেটা ম্যাটার না, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে তিনি যে আচরণটা করছেন বড়দের সাথে, সেটা ডাহা বেয়াদবি। এটাকে সাপোর্ট করা যায় না। বস্তিকে সাপোর্ট করা যায়, কিন্তু এই বেয়াদবি, এই অসভ্যতা, এটাকে অ্যাকসেপ্ট করা যায় না, এটাকে সাপোর্ট করা যায় না। আকাশ নীল, আমি না ফেক আইডি পড়তে চাই না, তবে একটা ভালো কথা লিখেছে, বাংলাদেশে কোনো শৃঙ্খল বদমাশ থাকলে শিবির একটা নোংরা একটা সংগঠন মানুষ, এদের মতো অমানুষ খুব কম। ইয়াপ। শাহ আলম সওদাগর লিখেছেন, আপনি বর্তমান দেশের জন্য, জনগণের জন্য বা কোনো দলের পক্ষে হয়ে কি করতে চান? আমি কোনো দলের পক্ষের হয়ে কিছু করতে চাই না। আমি বাংলাদেশ পক্ষের একজন মানুষ। যদি বলেন আমার দলের নাম কি, আমার দলের নাম হচ্ছে বাংলাদেশ, আর আমার প্রতীক হচ্ছে পতাকা। আচ্ছা, আরেকজন ভাইয়া লিখেছেন, নাহিদ ইসলাম, 447 জন আনসার সদস্য কি এমন অপরাধ করেছিল বলতে পারবেন? বুকে হাত দিয়ে আপনি এক হিমিকে নিয়ে পড়ে আছেন, গোপনে হাজার মানুষ অমানবিক বিচারবিহীন পড়ে আছে, কোনো সুশীল নাই, শুধু ভাইরাল ঘটনা নিয়ে সবাই নাটক করে। আপনি রাইট, কিন্তু আপনি বোধহয় আমাকে একটু কম জানেন নাহিদ সাহেব। সেটা হচ্ছে, আমি শুধুমাত্র হিমির ঘটনা নিয়ে পড়ে নাই তা না। হিমি আমার ছোট বোন, আমার গ্রুপের মেয়ে। তো হ্যাঁ, একটা মিনিট আপু, আমি আসতেছি, আমার ল্যাবটা শেষ করতে হবে। সো আমি সবার যখনই যার সাথে অন্যায় হয় আমি তাকে নিয়ে কথা বলি। সো শুধুমাত্র হিমি না, আপনি একটু আমাকে জানবেন, আমি যখনই যতটা পারি, যখন মানে সবাইকে নিয়ে তো সম্ভব না, যখন যেটা আমার চোখের সামনে পড়ে জানি যার সাথে অন্যায় হচ্ছে, আমি তখনই তাকে নিয়ে কথা বলার চেষ্টা করি। আপনারা ভালো থাকবেন। আমি কিছু কথা বলে ফেলেছি, এই কথা দ্বারা যদি আপনারা মনক্ষুণ্ণ হন, অনুগ্রহ করে ক্ষমা করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।